আবারও সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্লগ ভিডিও। মুর্শিদাবাদ ঘোরা, মুর্শিদাবাদে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলিকে ঘোরার চেষ্টা করব। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূর্তিঝিল। আমাদের রাজ্য সরকার কিছুদিন আগে মূর্তিঝিল একটা নতুন দিক তৈরি করেছে। আজকে লালবাগের যে সমস্ত দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো ঘুরব এবং আপনাদেরকে গাইড করব, ঐতিহাসিক জায়গাগুলো সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। আমি যে জায়গাগুলো আপনাদের দেখাবো সেই জায়গাগুলোর আলাদা আলাদা প্রত্যেকটা ভিডিও আসবে সেখানকার ইতিহাস সহ। তো আজকে চলে এলাম লালবাগ। এখন আমি বর্তমানে যে জায়গায় আসছি এটা হচ্ছে মূর্তিঝিল। এই মূর্তিঝিলেই লুকে আছে অনেক ইতিহাস, সেই প্রত্যেকটা ইতিহাসের সঙ্গে আমি আসছি। চলুন এই জায়গাগুলোকে দেখা যায়। মূর্তিঝিল নির্মাণ করেছিলেন নওজেশ মোহাম্মদ। ইনি ছিলেন আলিবর্দী খাঁর জামাতা, ঘসিটি বেগমের স্বামী। তিনি সিরাজদৌল্লার ছোট ভাইকে মানুষ করেছিলেন তিনার নিজের কোনো সন্তান না থাকায়। তো চলুন এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা, এই সেই মূর্তিঝিলের একটি বিরাট দৃশ্য। এখানে কামানের আঘাত করা হয়েছিল, কামান দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাঙতে পারেনি। ইংরেজরা অনেক চেষ্টা করেছিল এই জায়গাটাকে নিয়ে ভাঙার, কিন্তু যিনি কামানটা চালিয়েছিলেন তার যে শেষ পরিণতি কী হয়েছিল সেটা ইতিহাসে অক্ষরে অক্ষরে লেখা আছে। তিনার মুখ দিয়ে রক্ত উঠে তিনি মারা গেছিলেন। এই ইতিহাস নিয়েও আমি আসছি। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও রহস্য। এর ভিতরে যে কি আছে সেটা বলাই অসম্ভব। ইংরেজরা চেয়েছিল এটাকে ভাঙার কিন্তু পারেনি। কামানের গোলায় দেখেন কিভাবে নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আমি এখন সেখানেই দাঁড়াচ্ছি। এখানকারও একটা ভালো ইতিহাস নিয়ে আমি আসছি এবং নওজেশ মোহাম্মদের যে সমাধি এবং সেই সমাধিটাও আমি দেখাবো এবং নওজেশ মোহাম্মদের পাশে যে সিরাজদৌল্লার বংশধরের একজনের কবর আছে সেটাও আমি দেখাবো। নওজেশ মোহাম্মদ ছিলেন আলিবর্দীর জামাতা, মানে ঘসিটি বেগমের স্বামী। তিনার সম্পর্কে খুব একটা আলোচনা করা হয় না। মুর্শিদাবাদে আমরা এলেই হাজারদুয়ারি, ইমামবাড়া, সিরাজউদ্দৌলাকে নিয়েই মেতে থাকি, কিন্তু নওজেশ মোহাম্মদের এই বাংলায় অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস নিয়েও আমি আসছি। এই যে সমাধি ক্ষেত্রটা আপনারা এখন যেখানে দেখতে পাচ্ছেন, এখানে সিরাজের বংশধর আছে, সেটাও ইতিহাসে প্রমাণ আছে। সেটা কোনটা আমি সেটাও দেখানোর চেষ্টা করব। এখানে শুয়ে আছে নওজেশ মোহাম্মদ, ঘসিটি বেগমের স্বামী, সিরাজদৌল্লাহ ছোট ভাই, যিনার সন্তানের সঙ্গে উম্মে জোহরার বিয়ে হয়েছিল, মানে লুৎফুন্নেসার মেয়ে। যে লুৎফুন্নেসার মেয়েকে বারবার গাইডরা বলে যে তিনাকে 4 বছরের সন্তানকে নাকি ভাগীরথী জলে ডুবিয়ে মেরেছিল। সেটাই যদি হয় তাহলে এই সন্তান কোথা থেকে এলো সে নিয়েও একটা ভিডিও আমি আনছি। নওজেশ মোহাম্মদ ছিলেন খুব দানবীর, তার দানবীর নিয়ে অনেক ভিডিও নিয়ে আসবো। বিশ্বাসঘাতকতা আমরা দেখব। এই মূর্তিঝিলে অনেক কিছু ইতিহাস লুকিয়ে আছে। তো চলুন মূর্তিঝিলের এখনকার যে রূপটা দেওয়া হয়েছে সেটা দেখি। মূর্তিঝিল এখনকার রূপ, পার্কের রূপ দেওয়া হয়েছে। ভিতরে অনেক কিছু দেখার আছে, কিন্তু 11টার আগে খুলে না। আমি এসেছি অনেক সকাল, বাজে এখন 8টা, তাই সময় না বিলম্ব করে আমি এখান থেকে কাটরা মসজিদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং তার রাস্তার মধ্যে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি পড়বে আমি প্রত্যেকটার সঙ্গে আপনাদেরকে পরিচিত করব। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ মুর্শিদাবাদের সবথেকে বড় মসজিদও বলা হয়। এই মসজিদটা শোনা যায়
নামে এক ব্যক্তি 1 বৎসরের মধ্যে তৈরি করেছিলেন। এবং এই রাস্তা দিয়ে অনেক লোক যাওয়া আসা করতো, যাকেই দেখতে পেত তাকেই এই কাজে লিপ্ত করেছিল। সেটা পরবর্তী সময়ে সারফারাজ তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এই বর্তমানে এটাই মুর্শিদ কুলি খাঁর সবথেকে বড় স্থাপত্য বলে জানা যায়। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, কাতরা মসজিদ, এটা মুর্শিদাবাদের সবথেকে বড় মসজিদ। এটা মুর্শিদ কুলি খাঁর আমলে তৈরি করা হয়েছিল মাত্র 1 বছরের মধ্যে। মুরাদ ফরাজ নামের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি এই মসজিদটা তৈরি করেছিলেন। এই কাতরা মসজিদ নিয়ে আমি একটা বিস্তারিতভাবে আলাদাভাবে ভিডিও দেবো। এখন আপনারা চেষ্টা করুন কাতরা মসজিদের মূল অংশ, এখানে নামাজ পড়া হতো। আর এটাই ছিল মসজিদ। মুর্শিদাবাদের সব থেকে বড় মসজিদ, সব থেকে বড় স্থাপত্য মুর্শিদ কুলি খাঁর। এগুলো সব যে খুপড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ছিল তখনকার সময়কার কোরআন শরীফ পড়ানোর বসার জায়গা। এবং এটা হচ্ছে মূল গেট। এই গেটটাই নিচেই আছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। যাব তার আগে আমি মসজিদটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে গম্বুজ দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু প্রত্যেকটাতে এরকম গম্বুজ কিন্তু ছিল, যেগুলো ধ্বংস হয়ে গেছে। এখন যেটুকু আছে এটুকু ভারত সরকারের দ্বারাই সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার পর যেটুকু দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে মুর্শিদাবাদের প্রথম নবাবের এটা একটা সব থেকে বড় স্থাপত্য বলা যায়, এবং মুর্শিদাবাদের সব থেকে বড় মসজিদও এটাকেই বলা হয়। তো বাকি এখানকার ইতিহাস আমি ব্যাকগ্রাউন্ড থেকে পরে বলবো, যেটা বিস্তারিতভাবে মুর্শিদ কুলি খাঁর জীবনী নিয়ে যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওতে আমি বলবো। এখন আমি মুর্শিদাবাদের যে সমস্ত জায়গা দর্শনীয় সেগুলোকে দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে মূল দরজা। এই দরজার নিচেই আছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। এখন অনেকটাই বাগানের রূপ দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখে। একদম পাশেই, বুঝতে পারছেন, এই যে সিঁড়ি একদম পাশেই। সুবে বাংলার প্রথম নবাব, মুঘলদের দেওয়া উপাধি প্রথম নবাব, তিনারই সমাধি, যিনার নামে এই গোটা মুর্শিদাবাদ। আচ্ছা, সামনে একটা গম্বুজ দেখা যাচ্ছে, এরকম কিন্তু ওদিকেও একটা গম্বুজ আছে, সেরকম এদিকেও একটা গম্বুজ ছিল। এদিকে একটা ছিল এবং গেটের ওপাশে একটা ছিল।
এবং এনার একটা কন্যাও ছিল, যাকে নাকি বলা হয় কোনাজা খানের কাছে। চলুন। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমি সারফারাজের খুঁটি মসজিদ দেখতে। আমি আর আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন অনেকটা জঙ্গল ছিল। এখন কিন্তু অনেক পরিষ্কার, পাশে অনেক বাড়িও হয়েছে, দেখতে পাচ্ছি রাস্তাও হয়েছে। এটাই ছিল সারফারাজের খুঁটি মসজিদ। সারফারাজের স্থাপত্য বলতে এটাই এখন বর্তমানে দাঁড়িয়ে আছে, যেটা সম্পূর্ণ করা হয়নি, এখনো পর্যন্ত সংরক্ষণও করা হয়নি। তো চলুন সারফারাজের সমাধিটাও দেখানোর চেষ্টা করব। এর পাশেই সারফারাজের সমাধি নাগিনাবাদে, বর্তমান নাম যেটা নাগিনাবাদ, সেখানে আছে সারফারাজের সমাধি, সেটাও দেখাবো। আগে সারফারাজের স্থাপিত এই বিরাট মসজিদটি একবার চলুন ভেতর থেকে ঘুরে আসি এবং ভালো করে দেখে নিয়ে আসি আপনাদেরকে। সুজাউদ্দিনের ছেলে সারফারাজ বাংলার তৃতীয় নবাব, তিনারই এই ফুটি মসজিদ। এটা কাটরা মসজিদের সামনাসামনি পড়ছে। এটা কাটরা মসজিদের অনেক সংলগ্ন এলাকাতেই ফুটি মসজিদ, যেটা সম্পূর্ণ করা হয়নি। তার আগেই তিনার কৃতিত্ব শেষ হয়ে গেছিল। আলীবর্দী সাথে যুদ্ধে পরাজয় হয় গিরিয়ায়, এবং সেখানে তিনার প্রাণ যায়। তিনার সমাধি মুর্শিদাবাদ স্টেশনের কাছে আছে, আমি দেখানোর চেষ্টা করব। এটা ছিল ফুটি মসজিদ সারফারাজের। তারপর বেরিয়ে পড়লাম সারফারাজের সমাধি দেখতে। হাজার হলেও বাংলার তৃতীয় নবাব ছিলেন তিনি, এবং তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে তিনি পালিয়ে আসেনি, এবং তিনার যারা সৈনিক ছিল এবং তার সেনাপতি যারা ছিল, তিনার মারা যাওয়ার পর তারা যুদ্ধ চালিয়ে গেছিল আলীবর্দীর সেনাদের সঙ্গে, এবং শেষমেশ আলীবর্দী তাকে পরাজয় করে সিংহাসন দখল করে, এবং তখন থেকে শুভ বাংলার দায়িত্ব আলীবর্দী হয়েছিল। অনেক বাড়ি ঘর আমরা এখন যাচ্ছি সারফারাজের সমাধির কাছে, অনেকটাই কাছে। এখানে চলে এসেছি এই সামান্য একটু রাস্তার পরে আমি আলীবর্দী। সেটাও একটা আশ্চর্য ব্যাপার। আগে যে ছিল সারফারাজ, সেই সারফারাজের সমাধি অনেকটাই কাছাকাছি। জঙ্গলে ঘেরা ছিল, অনেকটাই খারাপ ছিল, কিন্তু আমি এখন যে দেখলাম অনেকটাই সুন্দর ও পরিষ্কারও করা হয়েছে এবং সংরক্ষণও করা হয়েছে। চলুন কাছাকাছি যাওয়া যাক এবং সেখানে দাঁড়িয়ে কিছু কথা বলা যায়। আমার ভিডিওয় প্রত্যেকটা যে সমস্ত ঐতিহাসিক জায়গা আছে এবং যাদের নাম জুড়ে আছে মুর্শিদাবাদের ঐতিহাসিকের সঙ্গে, তাদের সম্পর্কে আলাদা আলাদা একটি করে ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। বন্ধুরা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। এটা সংরক্ষণ করা হয়েছে। আমি ভিডিওতে যেটা দেখলাম একদম জঙ্গলে পরিপূর্ণ, একদম নোংরা অবস্থায় পড়েছিল, কিন্তু বন্ধুরা এখন সেটা না, সংরক্ষণ করা হয়েছে এবং সুরক্ষিতও করা হয়েছে। এটা হচ্ছে বাংলার তৃতীয় নবাব নবাব সারফারাজ খান। এটা একদম মুর্শিদাবাদ স্টেশনের পাশেই। এখানে লোকেশন করলেও আপনাদেরকে লোকেশনে দেখিয়ে দিবে। সারফারাজ যে সমাধি ক্ষেত্রটি, এই জায়গাটির নাম হচ্ছে নাগিনাবাদ। মুর্শিদাবাদ রেল স্টেশনের খুব সংলগ্ন এলাকা ও ফুটি মসজিদেরও খুব সংলগ্ন একটা এলাকা। এখানে আপনি মোবাইলে লোকেশন করলে সারফারাজের সমাধিস্থলে পৌঁছে যাবেন। এটা হচ্ছে বাংলার তৃতীয় নবাব সারফারাজ খানের সমাধি। তো বন্ধুরা কিরম লাগছে? অনেক ঠান্ডা পড়েছে। আমি খুব কষ্ট করে এসেছি, লাইকগুলো যেন দিবেন।
অনেক লোকই জানে না সারফারাজের সমাধি কোথায়। মানুষ অজ্ঞাত ছিল। বাংলার প্রাণ, বাংলার ইতিহাস, মুর্শিদাবাদ নিজেই একটা ইতিহাস। সেই ইতিহাসকে সংরক্ষণ করার কাজে অনেক লোক নেমেছিল। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জায়গাগুলো বেরিয়ে এসেছে, যেগুলো আমরা খুব সহজে এবং একদম আরামসে এসে দেখানোর চেষ্টা করলাম। কারণ লোকেশনেই পেয়ে গেলাম আমি জায়গাটা। একটা এমনও সময় ছিল এই জায়গাটা লোকেশনে পাওয়া যেত না। তো আমি এখানে লাইট নেই, এখানে লাইটের ব্যবস্থা করা ছিল, সেটাও নেই। তো এখানে কাকি দাঁড়িয়ে আছে, আমি তিনার সঙ্গে কথা বলবো। তিনি কতদিন আগে জানলেন এটা সারফারাজের খবর? আপনি কতদিন আগে জানলেন যে এটা সারফারাজের খবর কাকি? বছর 4 তার আগে জানতেন? অনেক আগে জানতেন না? তখন থেকে জানতেন যে এটা সারফারাজের খবর, কিন্তু মানুষ জানতো না। জঙ্গল ছিল, আমিও দেখলাম ভিডিওতে জঙ্গল ছিল, একদম প্রচন্ড জঙ্গল ছিল। আপনাদেরই চেষ্টাই সোসাইটি থেকে অবশ্যই করেছে। প্রথমে তো একটা জানান দিতে হয়েছে। হ্যাঁ, আমিও যখন মানুষ বাংলায় দেখলাম তখন জঙ্গল ছিল জায়গাটা। আমিও ভাবছি জঙ্গলই আছে এখনো, তাই ভাবছিলাম। আপনাদের মিউনিসিপ্যালিটি থেকে লোক আছে অবশ্যই। তো এখানে একটা লাইট দেওয়া হয়েছিল, লাইটটা খারাপ হয়ে গিয়েছে। লাইটটা ঠিক করে দিলে হয়তো জায়গাটা আরো ভালো লাগবে রাত্রের মধ্যে। আমাদের বাংলার গৌরব, যিনি যুদ্ধক্ষেত্রেই জান দিয়েছিলেন, নবাব সিরাজদৌল্লা তো পালিয়ে এসেছিলেন, কিন্তু ইনি পালিয়ে আসেননি। এবং এনার যারা সৈনিক ছিলেন তিনারাও পালিয়ে আসেননি, তিনারা শেষ পর্যন্ত যুদ্ধ করে জান দিয়েছিলেন। এটা বিরাট একটা ঐতিহাসিক স্থান। জায়গাটা আমি শেষ করব, আবারও বলছি, মুর্শিদাবাদ স্টেশনে নামার পর আপনারা লোকেশন মানবেন সারফারাজের সমাধি। একবার সঠিক জায়গা, এখানকার মানুষেও আপনাদেরকে হেল্প করবে। শুধু জিজ্ঞাসা করবেন, আপনাদেরকে বলে দেবে যে কোনখানে এটা। সারফারাজের সমাধিক্ষেত্র ছেড়ে এবার আমি পৌঁছে গেলাম হাজারদুয়ারি। হাজারদুয়ারির মধ্যে বন্ধু অনেক কিছুই দেখার আছে। এখানে আছে হাজারদুয়ারি, যেখানে 900টা গেট নকলি এবং 100টা আসলি। এটা তৈরি করেছিল ইংরেজ আমলে হুমায়ুন শাহ নবাব, তিনার আমলে এটা তৈরি হয়েছিল। এবং ওরা হাজারদুয়ারির ঠিক সামনেই আপনারা দেখতে পাবেন একটি সাদা বিরাট প্রাসাদ। এটাই হচ্ছে ইমামবাড়া। এটা মহরমের সময় ক্ষেত্রে খোলা হয় এবং মহরম ছাড়া অন্য সময় সেরকম খোলা হয় না পাবলিকের জন্য বিশেষ করে। এবং তার সামনেই পাবেন একটা ঘড়ি টাওয়ার, এবং ঘড়ি টাওয়ারের সামনেই পাবেন মদিনা। এই মদিনারও অনেক কাহিনী আছে এবং ইতিহাস আছে। শোনা যায় সিরাজদৌল্লা নিজের মাথাতে মাটি বয়ে নিয়ে যেয়ে ওখানে দিয়েছিল, মদিনার মাটি। তাই ওই জায়গাটির নাম দেওয়া হয়েছিল মদিনা। এবং হাজারদুয়ারির ঠিক বাঁদিকে পাশে একটা হলুদ রঙের মসজিদ আপনারা দেখতে পাবেন। বর্তমানে হলুদ রং করা হয়েছে, এর আগে সম্ভবত সাদা ছিল। তো যাই হোক, এই হলুদ মসজিদটাও কিন্তু নবাব সিরাজদৌল্লাই তৈরি করেছিলেন। এবং ইমামবাড়াও তিনি তৈরি করেছিলেন, কিন্তু তিনার তৈরি ইমামবাড়া কাঠের ছিল, যেটা আগুনে লেগে পুড়ে যায়। পরবর্তীতে এই রূপ দেওয়া হয়েছিল। এখান থেকে আমি বেরিয়ে যাব আপনাদেরকে আরও কিছু ভালো জায়গা দেখানোর জন্য। আপনারা অবশ্যই হাজারদুয়ারির ভেতরে ঢুকবেন, অনেক কিছু দেখার আছে হাজারদুয়ারির ভেতরে, অনেক কিছু। তো ইমামবাড়া থেকে আমি সোজা আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব, কারণ আমার গন্তব্যস্থল আজ মুর্শিদাবাদ ঘোরা এবং মুর্শিদাবাদের যে সমস্ত দর্শনীয় ও ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলিকেই তুলে ধরার চেষ্টা। এরই সংলগ্ন এলাকায় আমি আবারও আগের দিকে এগিয়ে যাব এবং যে কলিজা খাকি জীবন্ত সমাধি বলা হয়
সেই সমাধির কাছেই পৌঁছাবো এবং সেখানকার কিছু রহস্য জানার চেষ্টাও করবো। তো এই আমারই বন্ধু বলতে পারেন, বন্ধুর সঙ্গে দেখা করলাম, বন্ধুকে বলছি জিজ্ঞাসা করে যে এটা কার কবর জানেন? জিন্দা কবর এরকম শুনে এসছে, তাই তো? কলিজা খাকি এই ধরনের। তাই এটাই হচ্ছে আজিমুন্নার শাহ কবর। দীর্ঘদিন মানুষ শুনে আসছে এটা কলিজা খাকি, সম্পূর্ণ ভুল, একটা মিথ্যা কথা, কোনো ইতিহাসের প্রমাণ নাই। তিনি একজন ধার্মিক মহিলা ছিলেন, তিনি খুব স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। তিনারই অনুরোধে আলীবর্দী খাঁকে বাংলা ছোট নবাব পদে বসিয়েছিল। তিনার নামে এত মিথ্যা প্রচার এখনো চলছে, একটা আশ্চর্যজনক ব্যাপার। তো চলুন আজিমুন্নার শাহর সমাধিটা দেখে আসি। মুর্শিদ কুলি খাঁর পর থেকেই যারা মারা গেছে তেনার বংশের বেশিরভাগই সমাধি করা হয়েছিল সিঁড়ির নিচে। তো তেনার মেয়ের ক্ষেত্রেও সেটাই করা হয়েছে। এ কোনো কলিজা খাকি বা জীবন্ত সমাধি না, এ খুব স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিল। এনার ছেলেই বাংলার তৃতীয় নবাব হয়েছিল সারফারাজ, যার সমাধিটা একটু আগে আমি দেখে নিয়ে এলাম। হাজারো মানুষ এখানে দর্শন করতে আসে। বেশিরভাগই মানুষ মনে করে যে এটা ছেলে খাকি বা কলিজা খাকি বা তার জীবন্ত সমাধি, কিন্তু একদম সেটা না। ইতিহাসে কোনো প্রমাণ নাই। একদম ধর্মপরায়ণ মহিলা ছিলেন ইনি। ইনার সমাধি অনেক ভিড়, যে কারণে আমি ঢুকছি না, বারবার এদিক ওদিকে দেখাচ্ছি। প্রবেশ পথ। এখানে আছে আজিমুন্নার শাহ সমাধি, মুর্শিদ কুলি খাঁর মেয়ের। তিনার সমাধিটা আবারও আমি দেখাবো। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যাকে বলা হয় কলিজা খাকি, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা। তিনি খুব স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন এবং তিনার ছেলেকে সারফারাজ, তিনি বাংলার তৃতীয় নবাব হয়েছিল, যিনাকে আলীবর্দী চক্রান্ত করে হারিয়ে গিরিয়ার যুদ্ধে বাংলার নবাব পদে বসেছিলেন। খুব ধর্মপরায়ণ মহিলা ছিলেন। খবর দেখে বেরিয়ে পড়লাম। এবার আমি চলে যাব নবাব বংশের, যখন মির্জাফরদের হাতে যখন নবাব চলে আসে, তখন তাদের কবরস্থান কোথায় করা হয়েছিল? এই কাঠগোল্লার বাগানের রাস্তাতেই একটা কবর ছিল, যেটাই ছিল নবাব বংশের কবর। তো চলো সে কবরটাও দেখবো। আজিমুন্নার শাহর সমাধিস্থল থেকে বেরিয়ে এবার আমি চলে যাব মির্জাফরদের সেই 1100 কবরের দিকে, যেখানে শুয়ে আছে মির্জাফরের বংশধররা। প্রায় 1100 কবর, শুধু মিরন নেই মির্জাফরের ছেলেদের মধ্যে। সে জায়গাটাও একটু ভালো করে দেখব, চলো যাওয়া যাক। ওনার নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরগঞ্জ বলে জানা হয়। কবরের ভেতরে 1100, পুরো মির্জাফরের পরিবারের, বাইরেকার লোকের হয়। 1100 নবাব বাংলার ছিল না, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল 18। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস। হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে এলেন, হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন শাহ। সিরাজদৌল্লা যেটা তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার, হেরাজেল প্রাসাদ। ওটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস তৈরি করেছে নবাব হুমায়ুন। ওনার বাবা ওয়ালা, ওনার বড় চাচা আলী জ্যাঠা, এনারা 2 ভাই। এনাদের ছবি হাজারদুয়ারির ভেতরে দেওয়া আছে। আচ্ছা, একটা শ্লোক আছে। হাজারদুয়ারির সামনে বাড়ি দেখবেন, ইমামবাড়া।
10টা দিন খোলা থাকে। ইমামবাড়ার মালিক ফেরাইদুন জা, ফেরান্দুল জাহ, হুমায়ুন জার ছেলে। হুমায়ুন জার ছেলে। তখনকার নবাব মির্জাফরের 5টে ছেলে। বড় ছেলে মিরন, মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল। রাজমহলে কবর আছে তার, রাজমহল থেকে আনা যায়নি দেহটা। ওখানে আছে। মিরনকে বাদ দিয়ে 4টে ছেলে, মুবারক দৌলা, আশরাফ ও এদিকে দেখো সাইফুদ্দৌলা, এটা সাইফুদ্দৌলা, নাজেমুদ্দৌলা। নাজমুদ্দৌলা এমনি তো 1 ছিলেন, বছর নবাবি করেছে। 1 বছর নবাব। 1765 থেকে নিয়ে 1766 সালে। ইনি মুর্শিদাবাদ নাজিম ছিলেন তো, মুর্শিদাবাদ নাজিম নবাব ছিলেন। বাংলা বিহার উড়িষ্যার নাজিম। এই শেষ ছিল না? না, শেষ নবাব হচ্ছে দেখেন ওয়ারেস আলী মির্জা, 1959 থেকে 1969 সালে শেষে নবাব মির্জাফরের কবর। আসল নাম লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান। মির্জা জাফর খান। 2 কাকা, নাজাব খান, নাজাফি খান, নবাব মির্জাফর। মির্জাফরের বাবা সৈয়দ হুসেন নাজাফি। নাজাফি শব্দ দিয়েছেন নাজাফি, ইনি নাজাব দেশে বাস করতেন। ইনার টাইটেল নাজাফি। নাজাব দেশ হচ্ছে ইরাক। ইরাক, ওইখান থেকে ইরাকের কারবালার সাথে এদের সম্পর্ক আছে, হ্যাঁ, তাই তো? এখান থেকে কবর আরম্ভ হয়নি, এই কবর স্টার্ট হয়েছে এখান থেকে, এখান থেকে। মির্জাফরের বাবা থেকে। বাবাতে হাজারদুয়ারি যে মালিক বললাম, ভুবন যা। ইনার মেয়ের কবর সুলতান কিতিয়ারা বেগম সাহেব। যত দিনার ভিতরে কবর বেগমদের। বেগমদের। ইনার তো বোরখা পরে দাঁড়াতে, মারা যাওয়ার পরে আগেকার দিনে ডাক পিএম ছিল না। মির্জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি পায়রা পুষেছে চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখি কবর, পায়রার কবর। এরা দুজন পিয়নের কাজ করতো, জালাল এটা এগুলো বংশ আছে। এনার বংশধর লন্ডনে থাকে। লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গেছে। নাসার আলী মির্জা মির্জাফরের বংশধর ছিল। ইস্কান্দার আলী মির্জা ছিল। মির্জাফরের স্ত্রীর কবর মুন্নি বেগম। ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই। মুন্নি ভাই। নবাব মির্জাফর বিয়ে করলেন, বিয়ে করার পরে টাইটেল দিলেন মুন্নি বেগম। বাই থেকে বেগম হলে তো বোরখায় চাকরি লাগবে। ব্রিটিশ সরকারকে অনেক টাকা দিয়ে একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ তৈরি করিয়েছিলেন। সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার এখন অব্দি বিনা পয়সায় পড়াশোনা করছে। খাওয়া দাওয়া, পড়াশোনা, ড্রেস, বোর্ডিং সব বাইরে খোলা কবর। মির্জাফরদের বংশের এখনো অনেক কবরই এখানে আছে এবং আরও বংশধর যারা তারা বিভিন্ন দেশে চলে গেছেন, সেখানে তেনারা থাকে। শুধুমাত্র মির্জাফরের ছেলে মিরন, সেই বিশাল মিরন, যে মিরন চেয়েছিল এই বাংলার ইতিহাসকে পাল্টে দিতে, সেই মিরনের সমাধিটা নেয়। মিরনের সমাধি রাজমহলের কাছে আছে পাটনায়, বর্তমানে এখন যেটা বিহার। এখান থেকে বেরিয়ে আমি চলে যাব মির্জাফরের জাফরাগঞ্জ প্যালেস, যে প্যালেসের মধ্যে মোহাম্মদী বেগকে দিয়ে হত্যা করেছিল সিরাজদৌল্লাকে। মোহাম্মদী বেগ কে ছিল সেই নিয়েও একটা বড় ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। এটাই ছিল মির্জাফরের বাড়ি, যেটা দেখা যায় না। এখানেই হত্যা করা হয়েছিল। পড়ে রয়েছে মির্জাফরের বাড়ি। এটা ছিল মির্জাফরের বাড়ি, যেখানে নবাব সিরাজদৌল্লাহকে হত্যা করা হয়েছিল। এখন অবহেলায় কিছুই নাই। যে মির্জাফর চেয়েছিল, তার ছেলে চেয়েছিল মিরন, গোটা বাংলাকে, বাংলার ইতিহাসকে পাল্টে দিতে, তাদের এখন বাড়ি দেখেন। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি।
এটাকে দেখে হাজারদুয়ারি নির্মিত হয়েছিল, বুঝলা। অনেকটা মিউজিয়াম হিসাবে এখন ব্যবহার করা হয়। নরসিংহ রাজবাড়ি নিয়েও একটা ভিডিও আলাদাভাবে আমি নিয়ে আসতে চলেছি। বিশাল একটা স্থাপত্য, যাকে দেখিয়ে হুমায়ুন মির্জা তৈরি করেছিল হাজারদুয়ারি। এবার আমি পৌঁছে গেলাম ষড়যন্ত্রের আতুর ঘর, সেই জগৎ শেঠ। জগৎ শেঠ কিন্তু কোনো নাম নয় বন্ধু, জগৎ শেঠ নবাবদের দেওয়া একটা উপাধি। তো জগৎ শেঠ নিয়েই বললে বেশি ভালো মানুষ বুঝতে পারে, তার জন্য জগৎ শেঠের নামটাই করা হয়। এটা হচ্ছে জগৎ শেঠের প্যালেস। এখান থেকে ষড়যন্ত্র করেছিলেন তিনি, এবং সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিল গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষ। 200 বছরের গোলামি করেছিল। এটাই সেই প্যালেস। প্যালেসের ভিতরে ভিডিও করার কোনো অনুমতি নেই, তো বাহির থেকে আমি দেখানোর চেষ্টা করব। এবং আজকে আমি গাইড করছি কোন কোন জায়গাগুলো আপনারা দেখবেন, এবং সেখানকার কি ইতিহাস আছে সেই সম্পর্কে একটু যাচাই করা, অন্য কিছুই না। এবং প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা বড় আমি একটা বিস্তারিত ভিডিও আনতে চলেছি। আমার সাথে থাকুন, আমার ভিডিওগুলো দেখুন, সাপোর্ট করুন। আমি প্রত্যেকটি জায়গা একটি আলাদা আলাদা ইতিহাসের পাতা নিয়ে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে আসব। এনারা ছিলেন বিরাট বড় ব্যবসায়িক। এনাদের টাকা পয়সা ধন দৌলত ছিল অনেক, এবং বিভিন্ন দেশের সঙ্গে এদের সম্পর্কও ভালো ছিল। এমনকি নবাবদেরকেও সময়ে এনাদের কাছেই আসতে হতো টাকার জন্য। তো বুঝুন এনারা কত টাকার মালিক ছিল। এনাদের সঙ্গে ইংরেজদের সম্পর্ক এই কারণে ভালো ছিল, ইংরেজরা মুর্শিদাবাদের মধ্যে সবথেকে কাউকে যদি বিশ্বাস করতো সেই সময়কার শুধু জগৎ শেঠ পরিবারকেই বিশ্বাস করত। তাই জগৎ শেঠ পরিবারদের হিসাবেই তেনারা চলতেন, এবং জগৎ শেঠরা যেভাবে তেনাদেরকে বলতেন তেনারা সেইভাবেই পরিচালনা করার চেষ্টা করতেন। এইভাবেই কেটে গেছিল অনেক বছর। বর্তমানে এই জগৎ শেঠ প্যালেসটি মিউজিয়ামে ব্যবহার হয়েছে। মিউজিয়ামে অনেক কিছু দেখার আছে, ভিতরে অবশ্যই যাবে, ভিতরে অনেক কিছু দেখার আছে। তো চলুন এখান থেকে বিলম্ব না করে আমরা বেরিয়ে যাব সামনের দিকে, এবং সামনে যে জায়গাটি পড়বে সেই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। তো এটাই ছিল কাঠগোলার বাগানের কিছু দৃশ্য, এবং ভিতরে তো কোনো ছবি তুলতে দেবে না। তো এখন আমি বাইরে থেকে যতটা যেগুলো দেখানোর পারমিশন থাকে সেগুলোই দেখানোর চেষ্টা করলাম। কাঠগোলার বাগান আসলে খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, বেড়ানোর জন্য উপযুক্ত জায়গা। ষড়যন্ত্র চলে গেছে, ইংরেজ চলে গেছে, এখন স্বাধীন ভারতে আমরা। তো সেখানে বেশি কথা বলে না কথাটা বলাই ভালো। আমরা বেড়াতে এসেছি, বেড়াবো এখন, এবং এর সম্পর্কে যখন বিস্তারিত বলবো তখন বলবো কাঠগোলার বাগান কী ছিল, তার সম্পর্কে কী ছিল। অনেক পাখি দেখতে পাবেন, এটা উট পাখি সম্ভবত, এবং অনেক পাখি, মাছ। তারপর কাঠগোলার বাগানের ভিতরে অনেক গোলাপ ফুলের বাগান আছে, অনেক কিছু দেখার আছে। কাঠগোলার বাগান খুবই সুন্দর একটি জায়গা, খুব দেখার মতো জায়গা। আপনারা অবশ্যই ভেতরে ঢুকবেন, দেখতে খুবই ভালো লাগবে জায়গাটি। অনেক পাখি, মাছ, এবং মিউজিয়ামও আছে একটা, সেখানে অনেক পুরাতন সরঞ্জামও দেখতে পাবেন আপনারা। এখানে অনেক পাখিও আছে, পাখিগুলো দেখানোর চেষ্টা করছি আমি। কোনটা কি পাখি অত ভালো বলতে পারবো না, কাকাতুয়া এসব আছে, বিভিন্ন বিদেশি পাখি বেশিরভাগ এখানে। এখান থেকে করে আমি বেরিয়ে যাব, এবং এই কাঠগোলা বাগানের ঠিক প্রাচীরেই ডান দিকে আরও একটি সমাধিক্ষেত্র আছে। এই সমাধিক্ষেত্রটি কাদের এখনো পর্যন্ত আমি কাঠগোলার বাগান থেকেই একটা লোকেশন করলাম নবাব সিরাজদৌল্লার বংশধরদের সমাধি। তো আমাকে সরাসরি এই জায়গাটায় দেখাচ্ছিল ভেতর থেকে, তো আমি বাইরে দিয়ে এসেছি, ওই দিক থেকে ঢোকা যায় না, প্রাচীর করা আছে। তবে এখান থেকে কাঠগোলার বাগানের মেন যে প্রাসাদটি, সে প্রাসাদটি কিন্তু দেখতে পাচ্ছি আর পাশেই।
অবশ্যই, কিন্তু এটা নবাব সিরাজদৌল্লার বংশের পরবর্তী বংশধরদেরই একটি সমাধি। এটা সকলেই জানে না, আমিও এখনো সঠিকভাবে বলে উঠতে পারছি না। তবে আমি মানস বাংলা চ্যানেলের মধ্যে দিয়ে দেখেছি সে তার বংশধরদের সঙ্গেই কথা বলছিল এবং তেনাদের কথা মতো এই যে সমাধি, এই সমাধিটি নবাব সিরাজদৌল্লার পরবর্তী বংশধরদেরই। তার কারণ নবাব সিরাজদৌল্লা মারা যাওয়ার পর খুশবাগে আর সেরকম যাওয়া হতো না। লুৎফুন্নেসা যখন মারা যায় শুধুমাত্র লুৎফুন্নেসারই ওখানে সমাধি করা হয়েছিল। তারপরে যারা বেঁচে ছিলেন তাদের সমাধিস্থল এখানেই করা হয়েছিল, যেটা আমি মানস বাংলায় দেখেছিলাম। তো চলুন বাকিগুলা দেখানোর চেষ্টা করছি। এটা একটা সমাধি, অনেকটাই পরিষ্কার করা হয়েছে। সম্ভবত হয়তো ভারত সরকারের নিয়ন্ত্রণে যাবে এবং এটা সঠিকভাবে এটাকে দেখাশোনার কাজ করা হবে, হয়তো তার জন্য পরিষ্কার করা হয়েছে। আমি প্রথম যখন দেখি অনেক জঙ্গল ছিল, কিন্তু এখানে বেশ কয়েকটা কবর আছে। কোনটা কার কবর সম্ভবত এখনো পর্যন্ত জানা যায়নি। তবু এইটুকু আমি দেখেছি একটা ভিডিওতে, মানস বাংলা চ্যানেল, সেখানে তিনি প্রমাণ করেছে এবং তেনার তেনারাও বলছিল যেটা তেনাদের বংশধরের কবর, সিরাজদৌল্লার পরবর্তী বংশধর। এই প্রাচীরটার উপরে কাঠগোল্লার বাগানের যে মেন ঘর, সে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাসাদ, সে প্রাসাদটা। এটা একটা কবর, তার ভিতরে হয়তো আরো কবর আছে, জঙ্গলে পরিপূর্ণ ভর। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুর্শিদাবাদ ভ্লগ। মুর্শিদাবাদের যতটুকু পারলাম আমি দেখালাম। মুর্শিদাবাদ আসুন, অনেক দেখার জায়গা আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে।